গল্পের ভুবনের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। অন্ধকার যখন ঘন হয়ে আসে তখন মানুষের চেনা জগৎটাও কেমন যেন অচেনা হয়ে যায়। আমরা কি জানি আমাদের খুব চেনা মানচিত্রের ঠিক বাইরেই লুকিয়ে আছে অন্য এক বিভীষিকা, যার কোনো হদিস গুগল ম্যাপে নেই, অথচ সেই ছায়া শহরটি ঠিকই চিনে নেয় তার শিকারকে। আজকের গল্পটি শোনার পর হয়তো আপনার হাতের ডায়েরিটা খুলতেও ভয় করবে, যদি দেখেন সেখানে আপনার অজানাই লেখা হচ্ছে আপনার ভবিতব্য। এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হতে গল্পের ভুবন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকের পর নির্জন রাস্তায় একা চলতে গিয়ে আপনি হয়তো বারবার পেছনে ফিরে তাকাবেন। চলুন তবে প্রবেশ করা যাক সেই রহস্যময় গোলকধাঁধায়, যেখানে আমাদের চার বন্ধু এক অদৃশ্য হাতছানিতে এগিয়ে চলেছে তাদের চরম পরিণতির দিকে। মৃত নগরীর ডায়েরি, অভিশপ্ত নিমন্ত্রণ। শায়কের হাতের স্টিয়ারিংটা কেন যেন মাঝে মাঝেই একটু কেঁপে উঠছে। হাইওয়ের পিচ ঢালা রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে। দুপাশে ঘন জঙ্গল আর দীর্ঘাকৃতি শিমুল গাছগুলো আকাশটাকে আড়াল করে দিয়েছে। শায়ক লক্ষ্য করল তার গাড়ির জিপিএস স্ক্রিনটা অনেকক্ষণ ধরে স্থির হয়ে আছে, কোনো সিগন্যাল নেই। অথচ অভ্রর কোলে থাকা সেই অদ্ভুত ডায়েরিটা যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে। সাদা ধবধবে পাতায় কলমের ছোঁয়া ছাড়াই নীলচে শিরা উপশিরার মতো ফুটে উঠছে মাকড়সার জালের মতো সব মানচিত্র। পিছনে বসা নিলয় আর অর্ক এতক্ষণ বেশ হইচই করছিল, কিন্তু এখন পুরো গাড়িটা এক জমাট নিস্তব্ধতায় ডুবে আছে। সামনের কুয়াশাচ্ছন্ন বাঁকটা ঘুরতেই হঠাৎ করে সব বদলে যেতে শুরু করল। কুয়াশার পাতলা চাদর ফুঁড়ে শায়কের গাড়িটা যখন চওড়া পিচ ঢালা রাস্তায় প্রবেশ করল, চারজনই এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। নিলয় সামনের দিকে আঙুল উঁচিয়ে অস্ফুট স্বরে ডাকল, দেখ সেই শহর। দুপাশে সারিবদ্ধ আধুনিক সব স্থাপত্য, বড় বড় বিপণী বিতান আর কাঁচের দেয়াল ঘেরা অফিস আদালত, ঝকঝকে রাস্তাঘাট যেন এইমাত্র কেউ পরিষ্কার করে দিয়ে গেছে। অথচ এক অদ্ভুত হাহাকার গিলে খাচ্ছে পুরোটা শহরকে। গাড়িটা ধীরে ধীরে রাস্তার মাঝখানে এনে থামালো শায়ক। ইঞ্জিনের গোঙানি বন্ধ হতেই চারপাশের নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। অর্ক জানলার কাঁচটা নিচে নামাতেই এক অদ্ভুত তপ্ত বাতাস ভেতরে ঢুকে পড়ল। কোথাও কোনো মানুষের ছায়া নেই, ট্রাফিক সিগন্যালে লাল বাতিটা এক নাগাড়ে জ্বলছে, কোনো রিকশার ঘণ্টা নেই, কোনো পাখির ডাক নেই, কেবল বাতাসের এক বিচিত্র শো শো শব্দ বড় বড় অট্টালিকাগুলোর গায়ে আছড়ে পড়ছে। অভ্র ডায়েরিটার দিকে তাকাতেই দেখল ওর পাতায় এখন নিখুঁতভাবে ফুটে উঠেছে এই নির্জন শহরের মানচিত্র, আর ঠিক নিচেই নতুন এক লাইন যুক্ত হয়েছে, তোমরা এখন মৃত নগরীর একদম হৃৎপিণ্ডে। শায়কের কপালে ঘাম জমেছে, সে কাপা গলায় বলল, দিনের বেলায় এমন খাঁ খাঁ মরুভূমির মতো নির্জনতা কি করে সম্ভব? ওরা কি বুঝতে পারছে ওদের ওপর নজর রাখা হচ্ছে প্রতিটি অলিন্দ থেকে? গাড়ি থেকে নামতেই তপ্ত পিচের রাস্তাটা যেন চার বন্ধুর পায়ের তলা দিয়ে কেঁপে উঠল। অর্ক একবার ডানে আর একবার বামে তাকালো। সারিবদ্ধ কাঁচের শোরুমগুলোতে দামি সব পোশাক ম্যানেকুইনের গায়ে ঝুলে আছে, কিন্তু কোনো মানুষ নেই। দোকানের দরজাগুলো হাঁ করে খোলা, যেন এইমাত্র কেউ ভেতরে ছিল এবং হঠাৎ গায়েব হয়ে গেছে। শায়ক ঘামতে থাকা কপালে হাত বুলিয়ে লক্ষ্য করল রাস্তার পাশের একটা ক্যাফেটেরিয়ায় ধোঁয়া ওঠা কফি রাখা আছে টেবিলে, অথচ আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন নেই। নিলয় এক পা দুপা করে এগিয়ে গেল একটা স্টেশনারি দোকানের দিকে। সেখানে খবরের কাগজগুলো ভাঁজ করা অবস্থায় পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হল, কোনো কাগজের উপর কোনো তারিখ নেই। অভ্রর হাতের ডায়েরিটা তখন কাঁপতে শুরু করেছে। ওর পাতায় খুব দ্রুতলিপি খোদাই হচ্ছে, যেন অদৃশ্য কোনো কলম খুব তাড়াহুড়ো করে কিছু লিখছে।
অভ্র কাঁপা গলায় বলল, সায়ক, দেখ, এখানে লেখা আছে যে সূর্য ডোবার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন? অর্ক ক্যাফেটেরিয়ার ভেতরে উঁকি দিয়ে চিৎকার করে উঠল, কেউ কি আছেন? ওর নিজের গলার প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে এলো না। সেই প্রতিধ্বনিটা যেন শহরের প্রতিটি ইটের দেওয়াল থেকে ধাক্কা খেয়ে আরো গভীর হয়ে ওদের কানে ফিরে এলো। ওরা কেউ বুঝতে পারল না। উপরের তলার বন্ধ জানলার ওপাশ থেকে অসংখ্য স্থির চোখের মণি ওদের গতিবিধি লক্ষ্য করছে। পশ্চিমের আকাশটা হঠাৎ করেই রক্তবর্ণ ধারণ করল, যেন কোনো এক বিশাল কসাইখানায় ছিটিয়ে দেওয়া হয়েছে লালচে আভা। শায়কের গাড়ির ডিজিটাল ঘড়িটা অকেজো হয়ে এক জায়গায় স্থির। চার বন্ধু যখন রাস্তার মাঝখানে অসহায়ভাবে দাঁড়িয়ে, ঠিক তখনই শহরের এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। ধীর লয়ে কোথাও একটা বাঁশির সুর বাজতে শুরু করেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো একে একে হলুদ আলোয় জ্বলে উঠল, অথচ কোনো সুইচ টেপার শব্দ হল না। অভ্রর হাতের ডায়েরিটা তখন পাগলের মতো কাঁপছে। ওর সাদা পাতায় এখন রক্তচক্ষু এক অবয়ব ফুটে উঠছে, আর তার নিচে ঝাপসা হরফে লেখা, শুরু হল নিমন্ত্রণ। নিলয় চিৎকার করে বলল, ওদিকে দেখ, একটা চায়ের দোকানের ঝাপটা হঠাৎ করে খুলে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। বৃদ্ধের মুখে এক চিলতে হাসি, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই, যেন টেনে ধরা হয়েছে ঠোঁটের দুপাশ। একে একে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করল। জনশূন্য রাস্তাটা মুহূর্তের মধ্যে লোকারণ্য হয়ে গেল। কেউ খবরের কাগজ পড়ছে, কেউ গল্প করছে, কেউ হাসছে, কিন্তু কারো পায়ের শব্দ হচ্ছে না। অর্ক পিছিয়ে এলো শায়কের গা ঘেঁষে। চারপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ওদের ঘিরে ধরল। সেই বৃদ্ধ মানুষটি এগিয়ে এলো ওদের দিকে, হাতে চারটে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়। বৃদ্ধের হাতের ভাঁড়গুলো থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। শায়ক অবাক হয়ে দেখল, চায়ের রংটা কেমন যেন কালচে খয়েরি। বৃদ্ধটি এক অদ্ভুত স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। নিলয় ইতস্তত করে একটা ভাঁড় হাতে নিতেই দেখল, লোকটার আঙুলগুলো একদম বরফের মতো ঠান্ডা। চারপাশ এখন লোকে লোকারণ্য। দোকানে দোকানে বেচাকেনা চলছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু কেন যেন কারোর চোখেই পলক পড়ছে না। অর্ক লক্ষ্য করল, পাশের একটা রেস্তোরাঁ থেকে সুস্বাদু বিরিয়ানির গন্ধ ভেসে আসছে, অথচ সেই গন্ধে চাপা একটা পচা গলা মেটে ভাব আছে। অভ্রর হাতের ডায়েরিটা তখন নিজের মনেই উল্টে যাচ্ছে পাতাগুলো। প্রতিটি পাতায় এখন ওদের চারজনের নাম বারবার করে লেখা হচ্ছে। শায়ক কাঁপা গলায় বৃদ্ধকে জিজ্ঞেস করল, এটা কোন জায়গা? বৃদ্ধটি কোনো কথা না বলে শুধু আঙুল উঁচিয়ে দূরে একটা বিশাল অট্টালিকা দেখালো। সেখানে উজ্জ্বল আলোয় ঝলমল করছে একটা সাইনবোর্ড, অতিথিশালা। ভিড়ের মাঝখান দিয়ে চারজন হাঁটতে শুরু করল। অদ্ভুত বিষয় হল, ভিড়ের মধ্যে কেউ ওদের গায়ে ধাক্কা দিচ্ছে না, বরং মানুষগুলো যেন ধোঁয়ার মতো ওদের পাশ কাটিয়ে সরে যাচ্ছে। অর্ক অনুভব করল, তার পেছনের পকেটে রাখা মানি ব্যাগটা কেউ যেন আলতো করে টেনে নিল। কিন্তু পেছনে ফিরে দেখল, শুধু এক তিল হাসি মাখা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশ নেই। অতিথিশালার ভেতরটা রাজকীয় আসবাবে সাজানো। মাঝখানের বড় ডাইনিং টেবিলে রূপোর থালায় থরে থরে সাজানো বিচিত্র সব খাবার। লালচে মাংসের ঝোল থেকে শুরু করে ধোঁয়া ওঠা গরম ভাত। চারপাশের দেওয়ালগুলোতে বিশাল সব তৈলচিত্র টাঙানো, কিন্তু ছবিগুলোর দিকে তাকালে বুকটা ধক করে ওঠে। প্রত্যেকটি মানুষের মুখ অবয়বহীন, যেন তুলির টানে কেউ চোখ, নাক, মুখ মুছে দিয়েছে। শায়ক লক্ষ্য করল, দরজার পাশে দাঁড়িয়ে থাকা ভৃত্যরা একদম নড়াচড়া করছে না। নিলয় ক্ষুধার্থের মতো মাংসের থালার দিকে হাত বাড়াতেই অভ্র চিৎকার করে উঠল, কেউ কিছু খাবে না? অভ্রর হাতের ডায়েরিটা তখন কাঁপতে কাঁপতে নীল বর্ণ ধারণ করেছে। ওর পাতায় বড় বড় হরফে ফুটে উঠেছে, এগুলো খাবার নয়, এগুলো তোমাদের আগের শিকারদের অবশেষ। শায়কের গলার কাছে দলা পাকিয়ে এলো।
সে টেবিলে রাখা কাঁচের জগ থেকে জল ঢালতে গিয়ে দেখল গড়িয়ে পড়ছে জমাট বাঁধার রক্তের মতো এক তরল। হঠাৎ পুরো ঘরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। দেওয়ালের ছবিগুলোর শূন্যস্থানে এখন একে একে 4 বন্ধুর মুখাবয়ব ফুটে উঠতে শুরু করেছে, যেন কোনো অদৃশ্য শিল্পী তুলি চালাচ্ছে বাতাসের ওপর। অর্ক পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে দেখল সেখানে কোনো দরজাই নেই। নিরেট দেওয়াল হয়ে গেছে সবটা। মেহমানদারির সেই কৃত্রিম হাসিগুলো তখন বিভৎস অট্টহাসিতে রূপ নিচ্ছে। বাতাসের সেই অট্টহাসি মুহূর্তের মধ্যে যেন আর্তনাদে রূপ নিল। অতিথিশালার দেওয়ালগুলো থেকে পলেস্তারা খসে পড়ছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য মানুষের কঙ্কালসার হাত। নিলয় আর্তচিৎকার করে পিছিয়ে এলো, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। সায়ক লক্ষ্য করল পাশের ভৃত্যটির মুখটা মোমের মতো গলে নিচে পড়ে যাচ্ছে। চামড়ার নিচে কোনো হাড় নেই, কেবল কিলবিল করছে অসংখ্য কালো পোকা। অর্ক পাগলের মতো দেওয়াল হাতড়াচ্ছে পালানোর কোনো পথ পেতে, কিন্তু ঘরের চারদিকের জানলাগুলো এখন নিরেট পাথরের দেওয়াল হয়ে গেছে। অভ্রর হাতের ডায়েরিটা তখন সজোরে কাঁপছে। ওর পাতাগুলো থেকে রক্তের মতো লাল তরল চুইয়ে পড়ছে মেঝেতে। নতুন পাতায় বড় বড় হরফে লেখা ফুটে উঠছে, ভোজের আয়োজন সম্পূর্ণ, এবার তোমরা হবে প্রধান পদ। হঠাৎ ঘরের আলোগুলো দপদপ করে নিভে গিয়ে এক মায়াবী নীলচে আলোয় ভরে উঠল। সায়ক দেখল তার বন্ধুদের শরীরগুলো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে। অর্ক নিজের হাতটা দেখতে গিয়ে দেখল তার আঙুলগুলো কাদার মতো গলে মেঝেতে মিশে যাচ্ছে। কোনো ব্যথা নেই, অথচ এক অসহ্য যন্ত্রণায় ওর মুখটা বিকৃত হয়ে গেছে। সেই তিলধারিণী নারী মূর্তিটি এখন সায়কের ঠিক পেছনে দাঁড়িয়ে, তার লম্বা জিভটা সায়কের ঘাড়ের পাশ দিয়ে এগিয়ে আসছে। দেওয়ালগুলো একদম কাছাকাছি চলে এসেছে। হাড় ভাঙার মোড় শব্দে পুরো ঘরটা যেন এক বিভৎস উৎসবের মাঠ। সায়কের বুকের পাঁজরাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। ওর ফুসফুস ফেটে রক্ত মিশে যাচ্ছে কালচে মজ্জার সাথে। অর্কর শরীরটা এখন আর চেনা যাচ্ছে না, কেবল মাংস আর হাড়ের এক তাল পাকানো তলা মেঝের ওপর খলবল করছে। নিলয়ে নিজের সেলাই করা ঠোঁট দিয়ে গোঙানোর চেষ্টা করল, কিন্তু তার চোখের মণি দুটো হঠাৎ করেই গলে বেরিয়ে এলো জলীয় তরলের মতো। অভ্রর হাত থেকে সেই ডায়েরিটা পুড়ে গেছে মেঝের ওপর। ও দেখতে পেল ডায়েরির পাতাগুলো এখন তপ্ত কড়াইয়ের মতো ফুটছে, আর সেই ফুটন্ত সাদা পাতায় ওদের 4 জনের শেষ মুহূর্তের হাহাকারগুলো জীবন্ত হয়ে ফুটে উঠছে। অদৃশ্য সেই ঘাতকেরা ওদের ওপর কোনো অস্ত্র ব্যবহার করছে না, কেবল দৃষ্টির আড়ালে থেকে এক বিচিত্র উল্লাসে ওদের হাড়ের কাঠামোটা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। সায়ক শেষবারের মতো ঝাপসা চোখে দেখল সেই সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ এখন তার সামনে ঝুঁকে দাঁড়িয়েছে। বৃদ্ধের মুখটা এখন এক বিশাল হাঁ করা গহ্বর, যেখান থেকে বেরিয়ে আসছে হাজার হাজার কালো উইপোকা। সেগুলো সায়কের ক্ষতবিক্ষত শরীরের ভেতর ঢুকতে শুরু করেছে। একে একে 4 জনের অস্তিত্ব সেই অন্ধকার ঘরে বিলীন হয়ে গেল। কেবল পড়ে রইল রক্তমাখা সেই ডায়েরিটা, যার শেষ পাতায় এখন ঝকঝকে নতুন কালিতে লেখা, পরবর্তী নিমন্ত্রণের জন্য পাতা প্রস্তুত। সায়কের ঘাড়ের উপর সেই তপ্ত নিঃশ্বাসটা যেন বিষাক্ত বাষ্পের মতো বিঁধছে। অর্কর গলা স্বর ফুটছে না। ওর শরীরটা এখন কেবল দলা পাকানো এক মাংসপিণ্ড, যা মেঝের উপর থপ থপ করে আছাড় খাচ্ছে। নিলয় আর্ত চিৎকার করতে চাইল, কিন্তু ওর ঠোঁট দুটো অদৃশ্য কোনো সুতো দিয়ে কেউ সেলাই করে দিয়েছে। রক্ত চুইয়ে পড়ছে ওর চিবুক বেয়ে। অভ্র দেখল ডায়েরির পাতায় এখন ওদের 4 জনের শেষ মুহূর্তের যন্ত্রণার ছবি নিপুণভাবে আঁকা হচ্ছে, যেন কোনো পিশাচ শিল্পী উল্লাসে মত্ত। সেই সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধটি অন্ধকার কোণ থেকে ধীর পায়ে এগিয়ে এলো। তার হাতের চায়ের ভাঁড়টা
এখন একটা মানুষের খুলি, যার ভেতরে টকবক করে ফুটছে লালচে মজ্জা। শায়ক অনুভব করল ওর পাঁজরের হাড়গুলো একটা একটা করে মটমট শব্দে ভেঙে যাচ্ছে, অথচ কেউ তাকে স্পর্শও করছে না। কেবল চারপাশের সেই হাসি মুখের ছায়াগুলো গোল হয়ে দাঁড়িয়ে ওদের এই বিনাশ উপভোগ করছে। অর্কর একটা চোখ কোটর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর সেই ঝুলন্ত চোখ দিয়ে ও দেখল ডায়েরির পাতায় নতুন এক বাক্য ফুটে উঠছে, তোমাদের অস্তিত্ব এখন এই ডায়েরির কালি। ধীরে ধীরে ঘরটা আরো ছোট হয়ে আসছে, দেওয়ালগুলো ক্রমশ এগিয়ে আসছে ওদের পিষে ফেলার জন্য। বাতাসের সেই সোদা গন্ধ এখন কাঁচা মাংসের উৎকট গন্ধে ভরে গেছে। পরদিন সকালে হাইওয়ের ধারের সেই নির্জন বাঁকে রোদ উঠেছে ঝলমল করে, কিন্তু চার বন্ধুর সেই নীল রঙের গাড়িটার কোনো চিহ্ন নেই। কেবল রাস্তার ধারের পচা শিমুল গাছটার নিচে পড়ে আছে ধুলো মাখা জরাজীর্ণ এক ডায়েরি। হঠাৎ এক পথচারী যুবক সেখানে এসে থমকে দাঁড়াল। তার হাতে একটা ম্যাপ। সে খুঁজছে এমন এক শহর যার হদিশ কেউ জানে না। যুবকটি যখন কৌতূহলী হয়ে ডায়েরিটা হাতে তুলে নিল, তখন ডায়েরির ভেতরের পাতাগুলো নিজে থেকেই বাতাসের উল্টো দিকে উল্টাতে শুরু করল। ভেতরের পাতাগুলো রক্তবর্ণের এক গাঢ় কালিতে ভিজে আছে, যেখানে সদ্য আঁকা হয়েছে চারটে বিকৃত লাশের ছবি, যাদের মুখগুলো ঠিক শায়ক, নিলয়, অর্ক আর অভ্রর মতো দেখতে। যুবকটি চমকে উঠে হাত থেকে ডায়েরিটা ফেলে দিতে চাইল, কিন্তু হাতটা যেন চুম্বকের মতো আটকে গেছে সেই মলাটের সাথে। ডায়েরির একদম শেষ সাদা পাতাটিতে ধীরে ধীরে কালো অক্ষরের লিপি ফুটে উঠছে, যেখানে লেখা হচ্ছে সেই যুবকের নাম এবং আজকের তারিখ। নিচে কেবল একটি বাক্য, স্বাগতম মৃত নগরীতে। যুবকটি ডায়েরি হাতে নিয়ে সম্মোহিতের মতো এগিয়ে গেল সেই কুয়াশাচ্ছন্ন পথের দিকে, যেখানে বাতাসের শোঁ শোঁ শব্দে এখন কেবল চার বন্ধুর শেষ আর্তনাদ ফিস ফিস করে ভেসে বেড়াচ্ছে। আজকের এই হাড় হিম করা অভিজ্ঞতার পর আপনার চারপাশের নিস্তব্ধতা কি একটু অন্যরকম লাগছে? মৃতনগরীর সেই ডায়েরি হয়তো আপনার অজান্তেই কোনো নির্জন পথের বাঁকে আপনার জন্য অপেক্ষা করছে। মানুষের কৌতূহলই মাঝে মাঝে তার কাল হয়ে দাঁড়ায়, যেমনটা হয়েছিল শায়ক আর তার বন্ধুদের সাথে, যাদের অস্তিত্ব এখন কেবল সেই অভিশপ্ত ডায়েরির কয়েক ফোঁটা কালিতে বন্দী। গল্পের ভুবনের আজকের এই আয়োজন আপনার রাতের ঘুম কেড়ে নিলে আমাদের সার্থকতা। এই রহস্যময় ভ্রমণের রেশ যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাদের লিখে পাঠান, হয়তো পরের গল্পটি হবে আপনার পাঠানো সেই সত্য ঘটনা নিয়ে। আর এমনই গা ছমছমে অডিও ড্রামা নিয়মিত শুনতে গল্পের ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। অন্ধকার ঘনিয়ে আসছে, সাবধানে থাকবেন। আজ তবে বিদায়।